ফিরে আসা সেই কবিতার হাত ধরে, যাকে ছাড়া দুদণ্ড থেমে থাকা যায় না। কথা ও কবিতায় এত সুন্দরভাবে আপনাদের অপেক্ষায় আমরাও থাকি, আড্ডা দেব বলে, অনেক কিছু শিখবো বলে, জানবো বলে, দর্শকের কাছে পৌঁছে দেব বলে। আপনারাও নিশ্চয়ই অপেক্ষা করে আছেন। তাই কথা ও কবিতায় অংশগ্রহণ করতে চাইলে ঝটপট যোগাযোগ করুন 9433531731 এই নম্বরে। সায়নিধি, আবারও সেই কবিতার হাত ধরে ভালোবাসা নিয়ে তোমার কাছে ফিরে আসা। এক আকাশ এক সমুদ্র, তোমার কলম ছুটুক, একেবারে নদী পুকুর নালা সবকিছু নিয়ে তুমি লিখতে থাকো। আর যেহেতু অনেকটা সময় কাটিয়ে ফেললাম, আমাদের সময়টা আস্তে আস্তে একটু পেছনের দিকে যাচ্ছে আর কি। তো এই সময় দাঁড়িয়ে আমার মনে হয় তোমার কাছে একটা জিনিস জানি যে অবশ্যই তো দেখো তুমি ভালো লিখছো, ভালো লিখবে, পচা লিখলেও সেটা আমি বলতে পারবো না, মানে তাই না, মানে সবাই মুখের ওপর বলাটা না না সেটা না, মানে হয় না অনেক সময় সব লেখা তো দেখো সবার শ্রোতা বা দর্শকের মন ছবে এমনটা আশা করা কখনোই নয়, কখনো সবকিছুর একটা পার্শ্ব প্রতিক্রিয়া বা ভালো খারাপ মিলিয়ে অবশ্যই। কিন্তু তার মধ্যে থেকে তোমার লেখার জীবনে তুমি কোন কোন কবিদের সৃষ্টিকে বারবার প্রেরণা পাও বা শক্তি পাও, বা তাদের কবিতা পড়তে পছন্দ করো, কিংবা গল্প উপন্যাস, মানে কোন কবিদের তোমার খুব পছন্দ? কবি তো মানে কবিতা এখনকার যিনি বর্তমান যারা লিখছেন তাদের কবিতা তো বটেই, তবে শুরু আমাদের সকলেরই যেরকম রবীন্দ্রনাথের হাত ধরে সেই রবীন্দ্রনাথ, তারপর শঙ্খ ঘোষের কবিতা আমার ভীষণ ভালো লাগে, নবনীতা দেবসেনের কবিতাও ভীষণ সুন্দর লাগে, এবং শ্রীজাত শরণজিৎদার কবিতা ভীষণ ভালো লাগে, এবং মানে যতবার পড়ি ততবার মনে হয় যে আরেকবার বইটা পড়ি। তো এই কয়েকটা বেশ মিল পেলাম, আমারও বেশ পছন্দের আছে তালিকায় দুজন। আর সকলেই তো নিজের একটা নিজস্ব ঘরানা থাকে না লেখার, মানে বোঝা যায় যে এটা এই কিছু কবিতা পড়তে পড়তে এমন হয়ে যায় যে কবির নাম যদি ওপরে নাও থাকে বইয়ের বোঝা যায় আমরা বুঝতে পারি যে হ্যাঁ কে লিখতে পারে। এটাই তো কবির জয়, তাই না? এখানেই সৃষ্টির জয়। একদমই তাই। আগামীতে দিদির কি ইচ্ছে আছে? সেটা তো তুমি শুরুতেই বললে যে আমার একেবারে কলম কোনোদিন ছাড়া নেই। না না, কলম কোনোদিনও ছাড়বো না, জীবনের শেষ দিন অবধি কলমটাকে নিয়েই থাকতে চাই। আগামী দিনে যেহেতু আমি গল্পও লিখি, সুতরাং একটা গল্পের বই আসছে খুব তাড়াতাড়ি, এবং কবিতা তো লেখা চলছেই এখনো। আশা করি সামনে বছর বইমেলাতে মানে আমার পাঠকদের আর একটি কবিতার বই উপহার দিতে পারবো, এবং তার মাঝখানে গল্পের বইটা চলে আসবে। প্রচুর পরিশ্রম, খুঁটিনাটি দেখা, বানান দেখা, কাজ, মানে খুব চাপ সত্যি, এটা তাই মানে যে কাজটা করে বোঝা যায় যে কতখানি দায়িত্ব এবং কতখানি সব কাজই তাই। তবু লেখালেখিতে আমার মনে হয় আরো বেশি মানে মানে অনেকের আবদারও থাকে, কারণ প্রথমে আমি একটি প্রেমের গল্প নিয়ে 10টি গল্প নিয়ে একটি বই করেছিলাম। সমস্ত গল্প একটু অন্য রকম রাখার চেষ্টা করেছিলাম, এবং স্বাভাবিকভাবেই সবার ভালো লেগেছিল। এবার সবার আবদার আমার কাছে ভূতের গল্প লেখো, মানে এত ভূতের ডিমান্ড। এবার আমি কিন্তু মানে মানুষটা একটু ভীতু প্রকৃতি, সুতরাং বাড়িতে সবাই যখন থাকে সবার উপস্থিতিতেই আমি ভূত নিয়ে চর্চা করি, একা থেকে আমি ভূত নিয়ে চর্চা করতে পারবো না। সুতরাং এই ভূত সিরিজ খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে, হলে আমি সবার আগে একটু শান্তি পাই, কারণ শ্রোতা পাঠক যারা আছেন তাদের কাছে পৌঁছে দিতে পারলে। কারণ বহু দিন ধরে ছোট থেকে বড়, এবং আমার হাজবেন্ডেরও তুমি এত লেখো, তুমি ভূতের গল্প লেখো। ছোটরাও খুব ভালোবাসে, তো ছোট বড় সবাই বোধহয় ভয় পেতে ভালোবাসে, ইচ্ছে করে ভয় পেতে ভালোবাসে। তাই এবার বইমেলাতেও আমি দেখলাম স্টলে সবারই একটা ভালো ভূতের গল্প কি আছে, সবার এসে ম্যাক্সিমাম মানুষের এটাই প্রশ্ন। সুতরাং দেখা যাক ভূতকে নিয়ে একটু চর্চা করে কি দাঁড়ায়। শুভেচ্ছা রইল। এবারে কি শোনাবে দিদি? এবারে একটু অন্যরকম আরেকটা কবিতা শোনাই। আমার খুব ভালো লাগছে আজকের আড্ডাটা, একেবারে গল্পময়। কবিতা তো আছে, সেই সঙ্গে গল্পটাও বেশ, মানে এরকম তো খুব একটা সুযোগ হয় না। আর বাঙালির গল্প কবিতা মানে এটা হচ্ছে বাঙালির খাওয়া দাওয়া, এইটাই তো বাঙালির স্পেশালিটি, এটা এই সমস্তই বাঙালির পরিচয়। বেশ, আমার পরের কবিতা মুক্তি।
বহু যুগ ধরে চাপা পড়ে থাকা সংস্কার আজ ভয়ঙ্কর দূষণের কারণ রাজপথ থেকে বাড়ির শোবার ঘরের। রোজ নিয়ম মেনে পরিষ্কার হয় ফুটপাত, রোজ নিয়ম মেনে নিকোনো হয় বাড়ির উঠোন, যত্ন নিয়ে মুছে ফেলা হয় রেলিংয়ে জমা ধুলো, তবু গন্ধ যায় না। আষ্টে গন্ধে গা পাকিয়ে ওঠে বারবার, লক্ষবার। রাস্তা খোঁড়া হয়, শোবার ঘরে সুগন্ধি দেওয়া হয়। হঠাৎ বিভৎস চিৎকারে সহসা ঘনিয়ে আসে কালো অন্ধকার মেঘ। কান্নায় ভেঙে পড়া এক কণ্ঠস্বর চিৎকার করে বলে, আমায় আলো দাও, আমায় জ্ঞান দাও, আমায় শিক্ষা দাও। অশিক্ষার কুসংস্কারে মৃত এই মমি আর অন্ধকার সহ্য করতে পারছে না। মুক্তি দাও, শুধু মুক্তি। বাহ, আমরা একেবারে সায়নিধি শেষে এসে পৌঁছেছি। তোমার একেবারে শেষ একটা লেখা দিয়ে আজকে শেষ করব আড্ডাটা। আর যেতে যেতে যেটা বলা সেটা হচ্ছে তুমি আরো অনেক ভালো ভালো লেখো, আর আমরা ভয় পাই যেন তোমার ভূতের গল্প পড়ে, আর ভূতের কবিতাও লেখো, এবং আবার পরে যেন তোমাকে পাই, এবং অনেক অনেক ছোটদের নিয়েও একটু লিখবে, এটাও একটু অনুরোধ রইল তোমার কাছে। আমিও আজকে থেকে একজন নতুন তোমার আর কি ধন্যবাদ যোগ দিলাম আর কি। ছোটদের নিয়ে কবিতা লেখাটা কিন্তু খুব সহজ কাজ নয়, একেবারেই না, খুবই কঠিন। হ্যাঁ, সুতরাং বড়দের নিয়ে আমাদের হট করে লিখতে সুবিধে হয়, এই গল্পটা তো আর করা যাবে না, সময় নেই, কবিতায় যেতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আজকে অনুষ্ঠান শেষের কবিতা আমার বইয়েরও শেষ কবিতা দিয়েই করছি। কবিতাটির নাম খোঁজ। প্রেমের সংজ্ঞা হাতড়াতে হাতড়াতে হাতে কেবল পড়ে রইল তুমি, আমি আর অজস্র অভিমান। প্রিয় সুগন্ধ, প্রিয় ঋতু এক দীর্ঘ বচসার পর যে যার রাস্তা খুঁজে নিল। আমি প্রেম খুঁজতে গিয়ে হড়কে গেলাম ফুটপাতের কিছু রঙিন ম্যাগাজিনে। কত দুপুর বয়ে গেল, কত সন্ধে ঠোঁট আর ক্যাপাচুনোয় বন্দি হলো। ম্যাগাজিনের শেষ পাতায় স্বীকারোক্তিতে এসে দেখলাম আমার মতো কত কত মেয়ে সেই কোন কাল থেকে ভালোবাসাকে হাতড়ে চলেছে। বইয়ের শেষ লাইনে লেখা আছে, উত্তরের জন্য চোখ রাখুন পরবর্তী সংখ্যায়। শুনলাম এরপর নাকি আর কোনো সংখ্যাই প্রকাশিত হয়নি। একটা বিষয় নিয়ে শেষ হলো। আমাদের মনে এরকম বিষয় মাঝে মধ্যে ভীষণ প্রয়োজন, আর এইরকম অতিথিরও ভীষণ প্রয়োজন। কথা ও কবিতায় অনেক অনেক শুভকামনা সায়নিধি, সায়নী ব্যানার্জির জন্য। আপনারাও কবিতায় থাকুন, সৃষ্টিতে থাকুন, ভালো থাকুন। নমস্কার।